নিবি রে মা? ওরে বাবা রে, ওরে বাবারে, কি ঝাল কি ঝাল! মা, ও মা, আমার যে মুখ চলে গেল মা, চলে গেল। বৌদি মাছের মাথায় অনেক ঝাল দিয়েছে। মা গো, জল দাও, আমায় জল দাও। তোর ঝাল লেগেছে মা? ঝাল লেগেছে? দাঁড়া বৌমা, এই বৌমা, তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে যাও তো। আমার মেয়েটার যে ঝাল লেগেছে। আরে ও বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, এক্ষুনি জল নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আসে আর মুন্নির কাছে গিয়ে মুন্নির শরীরে সেই জলগুলো ঢেলে দেয়। হায় হায় হায়, এটা তুমি কি করলে নাকি? হ্যাঁ, আমার মেয়ের শরীরে তুমি জল ঢেলে দিলে কেন? আমার মেয়েটা যে একদম ভিজে গেল। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মা, আমার কি দোষ? আর আপনি তো বললেন জল ঢেলে দিতে, তাই তো মুন্নির ওপরে জল ঢেলে দিয়েছি। দেখেছেন মা, আমি আপনার কত ভালো বৌমা, অক্ষরে অক্ষরে সব কথা পালন করি আপনার। হায় 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 রে, ওরে আমার বোকা বৌমারে, জল ঢেলে দেওয়া মানে ওর গায়ে নয়, গ্লাসে জল ঢেলে দিতে বলেছি। দেখো মা দেখো, তোমার বোকা বউয়ের জন্য আমার কি দশা হলো। আমি তোমাকে কতবার করে বলেছি দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে আগেই বৌদিকে তুমি তাড়িয়ে দাও, আর পরে দাদাকে বুঝিয়ে নতুন করে একটা বিয়ে করাবো। যতদিন তুমি তোমার ছেলের বউকে তাড়াওনি, ততদিন তার এমন অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তোমরা এভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল করেছি বলো? আমি যা বুঝতে পেরেছি আমি তো তাই করেছি। থাক বৌমা থাক, তোমাকে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার আমার ছেলেটা বাড়িতে ফিরুক, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর একটা বিয়ে দিয়ে আমি ঘরে চালাক বউ নিয়ে আসবো। যাও যাও, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, রান্নাঘরে গিয়ে বাকি রান্না শেষ করো। যত সব, এই বোকা বউ আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। মিনুর এমন কথা শুনে টুনি রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শাশুড়ি মা আর মুন্নি যে আমাকে সবসময় কেন বোকা বলে আমি বুঝি না বাবু। আমি তো সবসময় ঠিক কাজই করি, তবুও তারা আমাকে বকাবকি করে। আমার আর ভালোই লাগে না, আর আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বোকামো করি। এ কথা বলে টুনি রান্নায় মন দেয় আর রান্না শেষ করে টুনি একটা ঝাড়ু নিয়ে মুন্নির ঘরে যায়। বাবা, মুন্নি, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লাল লিপস্টিক দিয়েছো। কোথায় যাচ্ছো গো এত সেজে গুজে? আর বলো না বৌদি, এই লাল লিপস্টিকটা প্রায় শেষের দিকে, তাই এই লাল লিপস্টিকটা কিনতে যাচ্ছি বাজারে। তুমি ঘর ঝাড়ু দিতে এসেছো? ঠিক আছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি বরং বাজারে যাই। লিপস্টিক আবার কিনতে হয়? আচ্ছা, সব জিনিসই তো গাছে ধরে, লিপস্টিক গাছে ধরলে কেমন হয়? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। মুন্নির যত সব লিপস্টিক আছে, সব রঙের লিপস্টিক যদি চাষ করি, তাহলে তো আর মুন্নিকে লিপস্টিক কিনতেই হবে না। তাহলে যাই, সব লিপস্টিক নিয়ে পাশের জমিতে রোপণ করি। এই কথা বলে টুনি মুন্নির যতগুলো লিপস্টিক ছিল সব লিপস্টিক গুলো নিয়ে বাড়ির পাশের বাগানে যায় আর একে একে সব লিপস্টিক গুলো জমিতে রোপণ করে দেয়। এরপর, মা, ও মা, কোথায় কোথায় গো তুমি? আমি আমার ঘরের মধ্যে একটা লিপস্টিকও খুঁজে পাচ্ছি না। বৌদি, ও বৌদি, তুমি কি আমার লিপস্টিক গুলো নিয়েছো নাকি বলো তো? মা, ও মা, তুমি তোমার লিপস্টিকের খোঁজ করছো মুন্নি? আরে, আমি তো ওগুলো রোপণ করে দিয়েছি, যাতে করে আর তোমার কখনো লিপস্টিকের কমতি না হয়। তাই তো আমি লিপস্টিকের গাছ হওয়ার জন্য সব লিপস্টিক পাশের জমিতে রোপণ করে দিয়েছি। ভালো করেছি না বলো? হায় হায় মা, তোমার বোকা বউয়ের কথা শোনো মা, তোমার বোকা বউ নাকি লিপস্টিক চাষ করেছে। আমার এত দামি দামি লিপস্টিক সব মাটিতে পুঁতে নষ্ট করে দিয়েছে। মা, তুমি তোমার বোকা বউয়ের বিচার করো, নইলে কিন্তু আমি এর একটা হেস্ত করবো, এই বলে দিচ্ছি। মুন্নির এমন কথা শুনে মিনু একটা লাঠি নিয়ে এসে টুনিকে রাগের বশে অনেক মারতে থাকে আর বলতে থাকে, তোর লিপস্টিক চাষ আজ আমি বের করে দেব। মর মর তুই, তোর মতো বোকা বউ আমার আর চাই না। তুই যে আমার মেয়ে সবগুলো লিপস্টিক নষ্ট করে দিয়েছিস, তোর বোকামো আজ আমি বের করবো। মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো। আমার ছাড়ুন, আমাকে ছাড়ুন, আমার
যে বড্ড লাগছে মা, আর আমাকে এভাবে মারবে না মা, আমাকে ছাড়ুন। আমি তো লিপস্টিক নষ্ট করিনি, আমি লিপস্টিক চাষ করেছি। আমি তো মনের ভালো করেছি মা। মা, আমাকে ছাড়ুন মা, ছাড়ুন। মিনু যখন এভাবে টুনিকে মারছিল, ঠিক সে সময় একটা গাছের ডালে বসে একটা পরী এর সব দৃশ্য দেখছিল। আহারে, বোকা বউটা তার বোকামির জন্য শাশুড়ির হাতে কত মার খাচ্ছে। আচ্ছা, আমি তো একটা পরী, আমি তো জাদু দিয়ে টুনির বোকামোকে সত্যি করতে পারি। তাহলে ওই বোকা টুনি তার শাশুড়ি আর ননদের কাছে আর খোঁটা শুনবে না। এই কথা বলে পরী টুনির লিপস্টিক চাষের জমিতে যায় আর সেই জমিতে গিয়ে জাদু প্রয়োগ করে। এরপর পরী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, কাল তো আমার শাশুড়ি মা লিপস্টিক চাষের জন্য আমাকে অনেক মেরেছে। যাই, আজকে সব লিপস্টিক জমি থেকে তুলে নিয়ে আসি। শাশুড়ি মা যখন বলেছে লিপস্টিক চাষ করলে গাছ হয় না, তাহলে ওরাই ঠিক। আমি বুঝি বোকামো কাজ করেছি। আরে আরে, এ কি? আমি কালকে যে রঙের লিপস্টিক গুলো চাষ করেছিলাম সেই রঙের কিনা গাছ হয়েছে। আবার দেখি লিপস্টিকও ধরেছে। আর কালকে আমাকে মা শুধু শুধুই মেরেছিল। আমি এক্ষুনি মাকে আর মুন্নিকে ডেকে নিয়ে আসি। ওদেরকে দেখাতে হবে তাদের বৌমা সত্যি সত্যি লিপস্টিক চাষ করেছে। এই কথা বলে টুনি মিনু আর মুন্নিকে ডাকতে চায়। এরপর সে বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং ননদকে সবটা খুলে বলে। সব শুনে মিনু তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো কি বৌমা? কাল দেখছি আমার হাতে মার খেয়ে তোমার কোনো শিক্ষাই হয়নি। সকাল হতে না হতেই উল্টো পাল্টা বকছো। একবার জমিতে গিয়ে দেখুন না মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। সত্যি আমার লিপস্টিক চাষ করা গাছ হয়েছে। মা, চলুন না দেখবেন একবার। টুনির এমন জোড়াজুড়িতে মিনু আর মুন্নি টুনির সঙ্গে তাদের জমিতে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি গাছে অনেকগুলো লিপস্টিক ধরেছে। ওরে মুন্নি, এসব আমি কি দেখছি রে কি মা? সত্যি সত্যি টুনির চাষ করা লিপস্টিক থেকে লিপস্টিকের গাছ বেরিয়েছে রে। আবার কিনা সেই গাছে লিপস্টিকও ধরেছে। এটা কি করে সম্ভব? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না মা। আমি তো দেখছি শুধু শুধু বৌদিকে বোকা বলেছিলাম, আর তুমিও তো বেচারিকে শুধু শুধুই মেরেছিলে। টুনি, মিনু, মুন্নি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক সে সময় একটা ঈগল সেখানে চলে আসে। আরে আরে বাহ, এই লিপস্টিক ক্ষেতটা কার? এত সুন্দর লিপস্টিক ধরেছে। এই ক্ষেতটা যার, আমি তাকে নগদ টাকা দিয়ে এই লিপস্টিক গুলো কিনে নিয়ে যেতে চাই। এই লিপস্টিক গুলো কি বিক্রি করবে? এই লিপস্টিক গাছগুলো আমার, আমি বিক্রি করবো লিপস্টিক গুলো। এই নাও, তোমাকে আমি নগদ কিছু টাকা দিলাম, আর কাল এসে সব লিপস্টিক গুলো আমি তুলে নিয়ে যাব, কেমন? মুন্নি, কালকে তো আমি তোমার অনেকগুলো লিপস্টিক নষ্ট করেছি। নাও, এই টাকাগুলো নাও। এই টাকাগুলো দিয়ে তুমি লিপস্টিক কিনে নিও, কেমন? না না বৌদি, আমি এই টাকাগুলো নিতে পারবো না। তোমার বোকামির জন্যই এই টাকাগুলো আজ এসেছে। তুমি বোকামো না করলে তো আমার বুঝতেই পারতাম না যে লিপস্টিকেরও আবার গাছ হয়। বৌমা, তুমি এই টাকাগুলো দিয়ে আরো কিছু লিপস্টিক নিয়ে এসো, আর সেই লিপস্টিক গুলো আমরা আমাদের জমিতে রোপণ করব, আর এবার আমরাও তোমাকে সাহায্য করব। সত্যি মা, সত্যি বলছেন? আমি এবার লিপস্টিক চাষ করে বোকামো করলে আপনি রাগ হবেন না তো? আমাকে আর মারবেন না তো মা? আর গালিও দেবেন না কিন্তু? না রে মা, তোর বোকামো চাইতে যে বিশ্বাসের জোর অনেক বেশি, তাই তোকে আমি কিছু বলবো না। যা মা যা, এই টাকাগুলো দিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়। মিনুর এমন কথা শুনে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর থেকে বোকা বউ টুনি লিপস্টিক চাষ করতে থাকে। তার পাশাপাশি মিনু এবং মুন্নিও টুনিকে লিপস্টিক চাষ করতে সাহায্য করতে থাকে। নরম তুলতুলে পাখির মাংস খেতে যে কি মজা! কেউ না খেলে এর স্বাদ একবার বুঝবে না। এখন যে যে আমার এই বাগানে আসবে, আমি তাদেরই ঘর মটকিয়ে খাবো। পেতনি তার শিকার ধরে খেতে থাকে, আর এরপর সকাল হয়। ধীরে ধীরে সবার মাঝে বাঁশবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে। এই এই, তোরা শুনেছিস? কাল রাতে আমাদের বনের উত্তরের একটা পাখিকে ওই বাঁশবাগানের পেতনি
ঘর মোটকে খেয়েছে রে। এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। রাতের বেলায় একদম বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ রে সুখী, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সেই কথাই থাকলো, এখন তোমরা নিজেদের কাজে চলে যাও। সব পাখিরাই ভীত হয়ে নিজেদের কাজে চলে যায়। এদিকে মিনু জানিস সুখী, আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে। কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি। কিচ্ছু হবে না মাসি, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রে সুখী, তাহলে তুই থাক, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে। আচ্ছা যাও মাসি। মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে টোনাটুনি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। টোনা, সন্ধে তো হয়ে এলো। আমি শুনেছি ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে। এখন যদি আবার ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে দেয়। টুনি, তুমি বোকা নাকি? ওসব পেতনি বলতে কিছু হয় নাকি বলো তো? যা হয় সব পাখিদের মনের ভুল। না গো টোনা, সত্যি বাঁশবাগানে পেতনি আছে। এ মা, দেখো দেখো, আমরা কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম। চারদিকে কেমন ছমছমে ভাব, মনে হচ্ছে পেতনি এসে এক্ষুনি আমাদের ঘাড়টা মটকে দেবে। হা 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 হা। টুনি, ওই দেখো তোমার পাশে পেতনি। ওরে বাবা গো, কোথায় কোথায় টোনা, পেতনি কোথায়? হ্যাঁ টুনি, তোমাকে আমি বোকা বানালাম। আচ্ছা, তুমি যখন এতই পেতনির কথা বলছো, তবে আমি পেতনিকে দেখার জন্য ডাকতে থাকি। দাঁড়াও, পেতনিকে দেখতে যে আমারও খুব ইচ্ছে হচ্ছে। বাঁশবাগানের পেতনি, কোথায় তুমি? একটু সামনে এসো, তোমার মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে। কি হলো পেতনি, সামনে এসো। এইসব তুমি কি করছো কি টোনা? সত্যি সত্যি তুমি পেতনিকে ডাকছো? এবার যদি সত্যি সত্যি পেতনি এখানে চলে আসে, তখন তুমি কি করবে বলো তো? টুনির কথা শুনে টোনা ফ্যাল করে হাসতে থাকে। এদিকে টোনার ডাক শুনে বাঁশবাগানের পেতনি একা একাই বলতে থাকে, আমাকে অসহায় কে ডাকছে? আমার বাড়িতে এবার দিয়ে কেউ যায় না রাতের বেলা। তাহলে আজকে এটা কোন সাহসী পুরুষ? একবার তার মুখটা দেখা দরকার। পেতনি অদৃশ্য হয়ে টোনাটুনির সামনে যায়, কিন্তু তারা দুজনের একজনও পেতনিকে দেখতে পায় না। দেখেছি টুনি, এখানে পেতনি নেই। শাশুড়ি মা ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে। ওরে বাবা, সুস্বাদু রান্না আবার পাখিদের হাতে! কতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না। আমি এসেছিলাম এই ছেলেটাকে দেখতে। এবার বরং এর ভেতরে ঢুকে যাই, তাহলে আমি সুস্বাদু খাবার আর নরম নরম পাখির মাংস খেতে পারবো। পেতনি তার ভাবনা মতোই টোনার শরীরে ঢুকে পড়ে, আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে। এই, তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি হাঁটা যায় না? সুস্বাদু খাবারের জন্য আমার জিভে যে একদম লক লক করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি? টোনা, হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো? টোনাটুনি কোনো কথা না শুনে টুনির হাত ধরে দ্রুত হাঁটতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায়। কিরে মা টুনি, তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো? আর বাবা টোনা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই খেতে দেবো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি। কোনো হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা, আমাকে খাবার দিন বলছি। টোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয়, আর টোনা একটা হাঁড়ির খাবার খেয়ে সব সাবার করে দেয়। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম, তা বলি কি মা, আর খাবার নেই? ইয়ে মানে বাবা, রান্না করা খাবারগুলো সব শেষ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বিশ্রাম নিতে চলে গেলাম। আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন। টোনা টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। এদিকে মিনু আর টুনি, মা, তোমার জামাইয়ের কি হলো বলো তো? ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না, আর তাছাড়া তোমার সাথেও তো ও কোনোদিনও এমন খারাপ আচরণ করে না। তাহলে তাহলে ও আজকে কেন এমনটা করলো? মা রে, সবাই তো আর সব সময় এক থাকে না রে।
মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে। অনেক রাত হয়ে গেছে, তুই বরং জামাইয়ের কাছে যা আর গিয়ে দেখ জামাই কি চায়। আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি। টুনি তার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায়। টোনা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ টুনি, আমার পেট ভরেনি, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসো তো তাড়াতাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? চুপ, তাড়াতাড়ি নিয়ে এসে যাও। টুনি টোনার কথায় বাধ্য হয়ে রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয়। আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে। টোনা, এই টোনা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি বলো তো, যে এভাবে খাচ্ছো? টোনা কোনো কথারই জবাব দেয় না। এভাবে পুরো রাত কেটে ভোর হয়। এইদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি। দেখতে দেখতে রাত হয়ে আসে। এদিকে টুনি আর মিনু গল্প করতে থাকে। ওইদিকে টোনা রূপী পেতনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য। আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায়। পাখির মাংস খেতে যে কি স্বাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। টোনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে, এই এই তুমি সবাই শোনো, মিনু মাসির জামাই আছে না টোনা, ও পাখি ধরে খাচ্ছে। না জানি কখন আমাদেরকে ধরে খায়। আমাদেরকে ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতে হবে। সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায়। এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয়। তোমরা কেউ ভেতরে যেও না, কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয়ই কোনো পেতনি ঢুকেছে। ও প্রথম দিন যেমন অস্বাভাবিক ভাবে খাবার খাচ্ছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম, আর আজ আমি বাবাকে নিয়েই চলে এলাম। তোমরা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াও, আমি বাঁশবাগানের পেতনিকে হাজির করব। তান্ত্রিক তার জাদু বলে টোনার ভেতর থেকে পেতনিকে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক, এত খুব সাহস, তুই আমার উপরে মন্ত্র প্রয়োগ করিস, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মন্ত্র বলে তোর চারদিক ঘিরে ফেলেছি। এবার তোকে বোতলে বন্দি করা বাকি আছে। না তান্ত্রিক না, এটা তুই একদম করবি না, আমাকে তুই বন্দি করবি না। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। এরপর তান্ত্রিক সেই বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে। তান্ত্রিক, তুই একেবারে আমাকে বন্দি করতে পারবি না, আমি আবার আসবো আর আমি প্রতিশোধ নেব। পেতনির কথায় সবাই অনেক ভীতু হয়ে যায়। তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের তিনজনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো, আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীরটা একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি। তোরা অনেক ভালো রে মা, আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি তিন বোন? আমরা সম্পর্কে 303, কিন্তু মনের দিক দিয়ে আমরা 3 বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক।
আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। দিদি আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই, টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা তিনজন রান্নাঘরে যায় আর এভাবে মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না, আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না, যা রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা তিনজন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে, ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে আর তিনজন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল এখন আমরা বাড়িতে চলে যাই, অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা তিনজন বাড়ির দিকে রওনা দেয় আর হঠাৎ করেই তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না, অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে আর যে যার কাজে লেগে পড়ে। এইদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগে এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায় তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা তিনজন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা দৌড়ে যা, ডালিম ঘরের সামনে তোরা থাকিস না, কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয় আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা তিনজন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি কাটছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর? এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে। টোনা বাড়িতে নেই, এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেকদিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি।
আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যোগ্য দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনা দানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে। তাই বলছি সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসের কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু, মুন্নি শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। নে, এসব তুমি কি বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না। তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কাউরি হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। হ্যাঁ, আমাকেও বলেছিল। তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের থাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে, আর তারা সুখেই দিন কাটাতে থাকে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। টুনি পাশে থেকে কিছু লতা পাতা ছিঁড়ে জড়িবুটি বানিয়ে সাধুর ডানায় লাগিয়ে দেয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাধু একদম সুস্থ হয়ে যায়। আমার উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বাছা। তা বাছা, এই নির্জন জঙ্গলে তুই একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই গর্ভবতী। আমি আমার স্বামীকে খোঁজার জন্য এই জঙ্গলের পথে এসেছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমার ডিম দেওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে সাধু বাবা। তুই এ নিয়ে একদম চিন্তা করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ।
এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন? এই বলে সাধু সেখান থেকে চলে যায় আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়। আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ওমা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়। আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা। এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো? মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদের হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না। বোন, তোরা শুনলি তো? আমরা পারবো ওই দানব ঈগলকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমরা চাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। 5 কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13 যোগ 13 সমান সমান কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে।
এই দানবী গোলাই, তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। 5 কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্ম করে দেব। তোর ওই আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে 5 কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই। আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায় আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে 5 কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি 5 কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যে 5 কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসবো। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর 5 কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে, আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে। আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায়, আর সাথে সাথে ঈগল ভৎস হয়ে যায়। এরপর 5 কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে।